ক্যাপসিকাম কার্বোহাইড্রেট, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে ইত্যাদি অনেক পুষ্টি উপাদান রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার চোখ এবং হার্টের জন্য খুবই উপকারী। আমাদের দেশের কৃষকরা চাষাবাদে ঝুঁকে পড়েছেন এবং অনেক লাভবান হচ্ছেন। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আপনাদের সাথে আছি আমি হুমায়া জাহান ছোয়া। ক্যাপসিকামের ভালো ফলনের জন্য এর উন্নত জাত সম্পর্কে জানা প্রয়োজন। আমরা ক্যাপসিকামের চাষাবাদ, রোগবালাই এবং এর বেচাকেনা সম্পর্কে জানাবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি এই কৃষকের সংক্ষিপ্ত পরিচিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমি তো জানি আপনি একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা। আপনি শিক্ষিত হয়েও কেন কৃষিতে আসলেন? সেটা অনেক বড় গল্প। সেটা এই সময়ে তো হয়তো বলা যাবে না, তাও সামান্য কিছু বলি। জি আমি 2006 সালে যে সময় ডিগ্রি পাস করি, আচ্ছা, ওই সময় আমার আব্বার ছিল যে ভালো চাকরি পাইলে করব, আর কম মানে নিম্নমানের চাকরি করার দরকার নাই, কারণ ওইখানে তো আর সততা ধরে রাখা যাবে না ফ্যামিলি চালাইতে যায়। তাই উনি ভাবছিল যে আমি ব্যবসা করি। আমিও ব্যবসার উদ্যোগে ঢাকায় যাই, ঔষধের ব্যবসা করি আর কি, ফার্মেসির ব্যবসা করি। 2009 সালে আমার আব্বা যে সময় অসুস্থ হয়, তখন আমি ঢাকার বিভিন্ন হাসপাতালে 2 বছর নিয়ে চিকিৎসা করলাম। করার পরে উনি স্ট্রোক আর হবে না, প্যারালাইজড, একবারে প্যারালাইজড, বিছানায় শুয়ে গেলেন। তখন আমি সংসারের ছোট ছেলে, তো আমার 8 ভাই বোনের মধ্যে সবার ছোট আমি, এবং আব্বা আমাকে আদর করতো বেশি এবং পাশেই থাকতাম। তখন আব্বা 2020 সন পর্যন্ত জানুয়ারি মাসের 5 তারিখ উনি ইন্তেকাল করেন। তখন ওই সময় সিদ্ধান্ত নিলাম যে আমি আবার ঢাকা ব্যবসায় চলে যাব, কিন্তু ব্যবসায় যাওয়া হলো না, মহামারী করোনা এসে গেল। তখন আমার বাড়িতেই থামতে হইলো। করোনা শেষ হওয়ার আগেই আমার আম্মা আবার অসুস্থ হয়ে গেল। এখনো আমার আম্মা জীবিত আছেন, উনি কিন্তু এখন আমার ছাড়া কিন্তু কোনো কিছুই বোঝে না, যে কারণে আর যাওয়া হলো না। কিন্তু বাড়িতে তো বেকার থাকাটা আর সম্ভব না। তখন ওই যে আমার আরেকটা পুকুর আছে ওইখানে, ওই পুকুরটায় আমি মাছ চাষ করলাম, পারে কিছু সবজির চাষ করলাম। তখন উপজেলা কৃষি অফিসের লোকজন ওইদিকে যাতায়াত করে, ওনারা আবার বললো যে আপনি যেহেতু কৃষি করবেন একটু ভালোভাবে করেন। যে স্যার কিভাবে করবো, আমি তো আর কিছু কোনো সময় এই কৃষি করি নাই। তখন ওনারা পরামর্শ দিল আসেন ট্রেনিং করেন। পরে ওনাদের ট্রেনিং, হ্যাঁ কৃষি অফিস ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে আমার একটা আগ্রহ জাগলো, আমি আর একটু ভালোভাবে করার চেষ্টা করলাম। তখন টমেটো করলাম। ভাই আপনি তো বললেন টমেটো চাষ দিয়ে শুরু করেছিলেন, আপনি কতটুকু জমিতে টমেটো চাষ শুরু করেছিলেন এবং সেখানে কি কি জাতের টমেটো ছিল? আমি 1 বিঘা জমিতে স্মার্ট 1217 টমেটো চাষ করছিলাম। ওই সময় তো আর আমি কিন্তু কেমনে টমেটো করে বুঝি না, ওই ভিডিও দেখেই শুরু করে দিলাম। তখন আমার ফলন বা গাছের চেহারা খুবই ভালো হইলো। কৃষি অফিস ওইটা যখন দেখলো যে আমি পারি, তখন ওনারা জান প্রাণে আমার জন্য চেষ্টা করলো এবং ওনারা প্রায় প্রতিদিনই আমার পরামর্শ দিত। আমি আধুনিকভাবে মালচিং দিয়ে করলাম স্মার্ট 1217 টমেটো। ওইটা এগ্রোয়ান বগুড়ার এক কোম্পানির, ওটা ফলন অত্যন্ত ভালো। আগাম টমেটো করেছিলাম। এলাকায় যে একটা সুনামটাও খুব ভালো হয়েছিল এবং স্বাদেও ভালো ছিল। আমার উৎসাহটা অনেক বেড়ে গেল। বাহ, খুব চমৎকার। আপনার চাষাবাদ শুনে আমার খুবই ভালো লাগলো। আপনি তো বলেন মালচিং দিয়ে শুরু করেছিলেন, মালচিংটা আসলে কি? মালচিং মানে এক ধরনের পলিথিন, তবে ওইটা একটু ব্যতিক্রম পলিথিন। ওইটা দুই নিচ সাইডে কালো থাকে, উপরের সাইডে আবার সিলভার থাকে। ওই পেপারটা যদি থাকে তাইলে সূর্যের আলো যদি পেপারের উপর পড়ে, কীট পতঙ্গগুলি কিন্তু দিনের বেলা পাতার নিচ দিয়ে থাকে। ওইটা সূর্যের রিফ্লেকশন করার কারণে ওরা আর ওইখানে থাকতে পারে না। এতে কীট পতঙ্গ প্রায় 60% থাকে না জমিতে। 2 নাম্বার হইল যে ওইখানে মাটির আর্দ্রতা ধরে রাখে। আর সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ যেটা হইলো আগাছা হয় না। যেমন আগাছা হইলে এক শ্রমিকের খরচ হয়, দ্বিতীয়তে হইল যে গাছের শিকড়গুলি কিন্তু কেটে যায়, এতে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য মালচিং দিয়ে যদি এই ফসল করা যায়, যে কোনো জায়গায় মালচিং দিয়ে করার জন্য
আপনার ফসল স্বাভাবিকের চাইতে অনেক ভালো হবে। ভালো হবে। ভাই আপনি তো প্রথমেই টমেটো চাষ করে অনেক লাভবান হয়েছেন এবং অনেক উৎসাহ পেয়েছেন, তো আমি আজকে এখানে দেখতে পাচ্ছি আপনি পলিনেটেড করে এবং একটি গ্রিন হাউস রুম তৈরি করেছেন, তো এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে এসেছে? টমেটো চাষাবাদের পর যেহেতু আমি ওইটাতে লাভবান হয়েছি যে আরও কেমনে আরও বেশি লাভবান করা যায় এবং আনকমন যেগুলি বাংলাদেশে উচ্চ মূল্যের ফসল ওইগুলি কেমনে করা যায় ওই চিন্তাগুলি করছি। কারণ সনাতনী কৃষক তো সবাই তো সনাতনী কৃষি করতেছে, আমি একটু ব্যতিক্রম হইতে চাইছিলাম। খুব চেষ্টার পরেও মানে ওইটা করতে যে পরিমাণ খরচ ওইটা মানে আমার পক্ষে সম্ভব হবে না। পরবর্তীতে হোসেনপুর কৃষি অফিস একদিন উপসহকারী কৃষি অফিসার জনাব আলমগীর হোসেন উনি আমাকে ফোন করে হঠাৎ যে আপনি না পলি শেডের কথা বলছিলেন, একটা পলি শেড তো আছে, আপনি যদি স্যারের সাথে কথা বলতেন হয়তো আপনি পাইতে পারতেন। তখন আমি ওই দিনেই স্যারের সাথে যোগাযোগ করার পরে স্যার অনেক যাচাই বাছাই করছে যে দেওয়া যায় কি না, সে করবে কি না। পরে আবার ওইগুলিও তো দেখছে আগের যে মালচিং আধুনিক পদ্ধতিতে কৃষিগুলি আমি করছি, সেই জন্য স্যার আবার হয়েছে যে ঠিক আছে দেওয়া যায় এবং উনি দিলেন। এই যে শেডটা দেখতেছেন ওইটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং সরকার কোনো টাকা পয়সা নেয় নাই। ওইটা সরকার ওই যে স্টিল স্ট্রাকচার, তারপরে ইউবি পলি, তারপরে এই যে শেড নেট দেখতেছেন না, ওইটা এখন করা রুদ্র না, ওই রুদ্রর জন্য এই শেড দেওয়া হয়েছে। তখন তাপমাত্রাটা 50% হয়, বাইরে যদি থাকে বেশি এইখানে কম থাকে। তারপরেও যদি তাপ বেশি মনে হয় ওই যে ফগার আছে ওইটা যদি আমি ছাড়ি, আমি আপনাকে দেখাবো, ছেড়ে দেখাবো, ওইটা যদি আমি ছাড়ি তখন কিন্তু তাপমাত্রা আরও কমে যায়। ভাই আপনি তো এই যে এই শেডে অনেক সুবিধা পাচ্ছেন, এতে কি আপনার কোনো অসুবিধা হয়নি? না না না, এই শেডটা আনতে আমার কোনো রকম অসুবিধা হয় নাই। কৃষি অফিস অত্যন্ত আন্তরিক। এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ প্রকল্পের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। তো এইখানে ওনারা অত্যন্ত আন্তরিক, উপজেলা কৃষি অফিস আন্তরিক, তারপর জেলা কৃষি অফিস আন্তরিক। সামান্য কিছু সমস্যা হয় যে যাদের মাধ্যমে করায় শেডটা তারা কিছু রকম সমস্যা করে, যেমন ঠিকমতো ডেলিভারি দেয় না বা কিছু করে কিছু বাকি রাখে, মানের দিক দিয়ে কিছু উল্টাপাল্টা করে অল্প, সেই জন্য হ্যাঁ। তবে সবচাইতে বেশি সমস্যা হয় বিদ্যুৎ সংযোগ। যেমন বিদ্যুৎ সংযোগের আমি কৃষক, আমার বিল কিন্তু সর্বোচ্চ প্রায় 10 টাকা 86 পয়সা পার ইউনিট, ব্যাট ট্যাক্স মিলে 12 টাকা পড়ে। ভাই আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশের কৃষকরা নানাভাবে বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে এত সুন্দর গ্রিন হাউস একটা রুম করেছেন, এখানে আপনার দেখতে পাচ্ছি অনেক ক্যাপসিকাম আছে, এখানে কি কি জাতের ক্যাপসিকাম আছে? এটা হচ্ছে নেদারল্যান্ডের রিগজুয়ান কোম্পানির এটা বাতাসা প্রজাতিটার নাম হচ্ছে বাতাসা। লাল এবং হলুদ দুইটা কালার হয়, আমি দুইটা কালার লাগাইছি। দুইটা কালারই লাগাইছি। হয়তো দেখবেন কালার হয়তো হইতেছে অল্প কিছু শুরু হয়েছে কালার হওয়া। এটা বিশ্বের সেরা একটা ক্যাপসিকাম। আমরা ওই যে কৃষি অফিস একটা ট্রেনিং এ নিয়েছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের, এইরকম 2 মাস 3 মাস পর পর আমাদের কিন্তু ট্রেনিং করায়। ভাইয়া আপনার এই কৃষি জীবনের গল্প বড়ই বিচিত্র। আপনি প্রথমে একটি পুকুর দিয়ে শুরু করেছিলেন, তারপর টমেটো চাষ করেছেন এবং এখন আপনি এখানে খুব বড় একটি গ্রিন হাউস রুমে উচ্চমানের উচ্চ দামের ক্যাপসিকাম চাষ করছেন। আপনার এই অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো লাগে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ যে ক্যাপসিকাম বাংলাদেশ কখনো উৎপাদন করতো না, ইন্ডিয়ার উপর নির্ভর করতো, সেটা এখন আমার গ্রামে হয়, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন আমাদের জেলা শহরে ওইটা ঢাকা থেকে ইন্ডিয়া থেকে ঢাকা আসে, ঢাকা থেকে ওনারা আনে, অল্প পরিমাণে বিক্রি করে এবং ওইটার মান থাকে না, যদিও দেখতে সুন্দর থাকে কিন্তু মান থাকে না। কিন্তু আমাদেরটা তো তাজা, দেশিটা তাজা। সেই জন্যই আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষিত উদ্যোক্তা আছি এবং যারা সচ্ছল কৃষক আছি সকলেই ওইগুলি চেঞ্জ করে আবার সনাতনী কৃষি বাদ দিয়ে ওই রকম নিয়ন্ত্রিত তাপমাত্রায় কৃষিকাজ যদি করে তাইলে হয়তো আধুনিক কৃষি এবং সারা বিশ্বের কৃষির সাথে মিলবে। আমার কাছে খুবই ভালো লাগে। ভাই এর মানে আমি বুঝতেই পারছি আপনি একজন সফল কৃষি উদ্যোক্তা। আপনি আপনার এই আধুনিক পলিনেট হাউস কিভাবে পরিচালনা করেন সে সম্পর্কে আমরা জানবো, অনেক গল্প করব, কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমরা সবাই ভাবি কৃষিকাজ অনেক সহজ, কিন্তু আসলে কৃষিকাজ সহজ নয়। কৃষিকাজ করার আগে অনেক জেনে বুঝে উদ্যোগ নিতে হয়। দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। ভাই, আপনি তো আধুনিক পলিনেট হাউস তৈরি করেছেন, আপনি এটার ব্যবস্থাপনা কিভাবে গ্রহণ করেন? জি, এটার ব্যবস্থাপনা অত্যন্ত সহজ। যেমন ওইটা পলিনেট হাউস হওয়ার পরে আমি জৈব সার দিলাম, যেমন গোবর সার। জি। তারপরে বার্মি কম্পোস্ট দিলাম, দেওয়ার পরে রাসায়নিক সার দিলাম। আমি ওইটারে ভালোভাবে চাষ করলাম, 5টা-6টা চাষ করলাম। করার পরে আমি বেড করলাম। আচ্ছা। বেড করার পরে ওই মালচিং দিয়ে আমি চারা রোপণ করলাম। ভাই, আপনি যে এখানে মালচিং পেপারের উপর চারাগুলো লাগিয়েছেন, এই চারাগুলো কি কোয়ালিটিফুল কিনা? কোয়ালিটিফুল চারা আপনি দেখলেই বুঝবেন। যেমন চারাগুলি সুস্থ সবল থাকবে এবং শিকড়গুলি থাকবে একদম তরতাজা, এবং শিকড়গুলি অত্যন্ত নিখুঁত থাকবে। আর ওই যে সিডলিং ট্রের মধ্যে চারা উৎপাদন করলে কোনো চারায় কোনো রকম রোগ লাগার কোনো সম্ভাবনা নাই, যেহেতু মাটির চারা। ভাই, আপনি এখানে কি কি জাতের ক্যাপসিকাম চাষাবাদ করেছেন এবং এখানে কতটুকু জমির উপর আপনি আপনার এই ক্যাপসিকামগুলো চাষ করেছেন? এইখানে 10% জমির উপর রিগজুয়ান কোম্পানির নেদারল্যান্ডের ওইখানের বাতাসা একটা জাত আছে, ওইটা আমি চাষ করছি। এর মধ্যে অর্ধেক চারা রোপণ করছি কিনে এনে, ওই একই জাতের, আর কিছু বীজ, অর্ধেক বীজ আমি রোপণ করছি। এবং ঘরের ভিতর এবং বাহিরে বাংলাদেশের তাপমাত্রায় কীরকম হয় এর বাড়তি, রোপণের পর বাড়তি যে চারাগুলি ছিল আমি বাহিরে রোপণ করছি। আমি দেখলাম যে বাংলাদেশের আসলেও আল্লাহর প্রাকৃতিক একটা অবদান অনেক, ভিতর আর বাহিরের মধ্যে ফলের কোনো পার্থক্য নাই। পলিনেট হাউস ছাড়া বাহিরেও হ্যাঁ, বাহিরেও হয়েছে, কিন্তু ওইটার হয়তো কালারটা আসবে না, কিন্তু ফলটা বড় হয়েছে, কিন্তু কালারটা আসবে না। এখানের কালারটা ভালো আসে। শেডের ভিতর যেরকম কালার আসে ওইখানে কালারটা আসবে না, কিন্তু বড় ঠিকই আছে। আপনি যে বললেন মালচিং পেপারে করেছেন, মালচিং পেপারে ফুল আসার আগ পর্যন্ত কি করতে হয়? আপনি রোপণের পর প্রতি সপ্তাহে প্রায় বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দিলেই হয়। আর ইয়েলো ট্যাপ আছে, ফেরোমিন সেক্স আছে, জৈব বালাইনাশক আছে, ওইগুলি আমি করছি। কারণ হলো এখানে তো চতুর্দিকে নেট দেওয়া, এখানে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না। যেহেতু ঢুকতে পারবে না, সেহেতু এখানে কীটনাশক ব্যবহারের কোনো দরকার হয় না। শুধু ছত্রাকনাশক দিলেই হয়, যেন গাছের কোনো রকম শিকড় বা গাছের ক্ষতগুলি যেন না হয়। আমরা বলতে পারি আপনি নিরাপদভাবেই চাষাবাদ করছেন। হ্যাঁ, অবশ্যই এটা 100% নিরাপদ। ভাই, আপনি তো বলেন ফুল আসার আগ পর্যন্ত আপনি ছত্রাক ব্যবহার করেন, তো এর কালার আসার জন্য আপনি কি করেন? না, এটা এই যে ফুল আসা পরে এইখানে আরেকটা কথা থাকে যে শেডের ভিতরে কিন্তু কোনো পোকামাকড় নাই, মৌমাছি নাই, পরাগায়ন হয় না। সেই জন্য এই বীজগুলি কিন্তু ভিন্ন, আলাদা। এবং বীজগুলি, এই ফুলগুলিরে আমার যদি ফলে রূপান্তরিত করতে হয় তাহলে একটা হরমোন ব্যবহার করতে হয়। যেমন বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আছে, ওইগুলি নামটা নাই বলি, ওদের এইগুলি ব্যবহার করলে ফুলগুলি টিকে। নিরাপদ চাষাবাদে পলিনেট হাউস তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাছাড়া আমাদের কৃষকদের কি কি ভূমিকা আছে? হ্যাঁ, কৃষকের ভূমিকাটা এখানে মুখ্য বিষয়। কারণ এইটা যে পলিনেট হাউস, সেটা কিন্তু একদম ব্যতিক্রম কৃষি। যেমন আমরা বাইরে যে সময় কৃষি করতাম, ওই সময় পানির পরিমাণ আমাদের প্রয়োজন ছিল না জানার, চোখের অন্তাজে দেখতাম। তারপরে ওই তাপমাত্রা ওইগুলি করতাম না। এখন কিন্তু আমাদের সব তাপমাত্রা নিয়ন্ত্রণ করেই ফসল করতে হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ হইল যে পানি, এই যে নিচে ডিপ ইরিগেশন আছে, আপনি যদি ওইখানে পরিমাণ মতো পানি না দেন তাহলে কিন্তু আপনার ফসলটাই শেষ হয়ে যাবে। আপনার ওইখানে পানিটা দেওয়ার পরে আপনার লক্ষ্য রাখতে হবে পানি যেন অতিরিক্ত না হয়, আবার লক্ষ্য রাখতে হবে মাটি যেন কোনো সময় পানি শূন্য না হয়। দুইটা জিনিসই গুরুত্বভাবে দেখতে হবে, এবং হেঁটে হেঁটে দেখতে হবে কোথাও কোনো পোকার আক্রমণ আছে কিনা। তাইলে ওই পোকার আক্রমণ থাকলে ওইখানে লাইট জ্বালাই হোক, যে কোনোভাবে ওই পোকাটারে কীটনাশক ছাড়া মারতে হবে। যেমন ওই যে হলুদ ফেরোমন ট্র্যাপ আছে, ওইগুলিতে দিলে ওই পোকাটা কিন্তু ওইখানে ধরবে। আপনার যে গাছটার মধ্যে দেখা যায় যে পোকায় ধরছে ওই রকম কোনো চিহ্ন থাকে, ওইখানে একটা সেট করে রাখলেই দেখা যায় যে পরবর্তীতে আর কোনো গাছে আক্রমণটা হয় না, অর্থাৎ বোঝা যায় যে পোকাটা মারা গেছে। আরও অনেক কিছু আছে, যেমন দেখা গেল যে শীতের দিন বেশি কুয়াশা, আপনার অবশ্যই এর পর্দাগুলি ফেলে দিতে হবে, তাপমাত্রা বাড়াইতে হবে ভিতরের। গরমের দিন দেখা গেল যে তাপমাত্রা আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি দেখবেন
তখন আপনার ফসলটা আপনি যদি একুরেটভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন আপনার ফসলটা অত্যন্ত চমৎকার হবে, যেটা আর কখনো মনে করেন কোনোভাবেই পলিনেট ছাড়া সম্ভব না। ওইটা কৃষকেই একমাত্র পারবে। এই পলিনেট হাউস মানে এই না যে অটোমেটিকলি হবে, আপনার যে কোনো একজন কিন্তু এটা অপারেটিং করতে হয়। বাহ, আপনার পলিনেট হাউসের ব্যবস্থাপনা শুনে খুবই ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকরাও খুবই উপকৃত হবেন। আপনার সাথে আরও অনেক কথা বলবো, আপনার এই উৎপাদনের লাভ লস বেচাকেনা সম্পর্কে জানবো এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা অনেকেই জানেন না তাদের উৎপাদিত পণ্য কত দামে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন। দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। ভাই, আপনারা কৃষকদের নিরাপদ ফল, ফসল, সবজি উৎপাদনের জন্য কি কি সহযোগিতা দিয়ে যাচ্ছেন? আসলে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক আমরা মাঠে আছি এবং নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ প্রদান করছি এবং আমরা এই বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছি। আমরা জানেন বৃহত্তর ময়মনসিংহ প্রকল্পের আওতায় আমরা যে পলিনেট হাউস দিচ্ছি, পলিনেট হাউসের ভিতরে একদম মানে সম্পূর্ণ নিরাপদ ফসল, যেগুলো আমরা নিজ সুযোগকে দেখছেন। আমরা আশা করি এরকম শিক্ষিত কৃষক মানে যুবকগণ যখন কৃষিকাজে আগ্রহী হবে তাহলে আমরা কৃষিকে আরও এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ জানাই আরটিভিকে। ভাই, আপনি তো আপনার এই চাষাবাদটা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে করেছিলেন। আপনার কি মনে হচ্ছে, আপনি আপনার লক্ষ্য মতে পৌঁছতে পেরেছেন? ইনশাল্লাহ লক্ষ্যমাত্রায় পৌঁছাইতে পারবো, এখনো পৌঁছাই নাই, পারবো। আচ্ছা, আপনার এখানে তো বিভিন্ন জাতের ক্যাপসিকাম আছে, আমি দেখেছি এখানে লাল, হলুদ এবং সবুজ রঙের আছে। এগুলা কি বাজারে আপনি কি বিভিন্ন দামে বিক্রি করেন নাকি একই দামে? জি না, আমি হলুদটা লালটা এখনো বিক্রি করি নাই, তবে সবুজটা বিক্রি করছি। সবুজটা ভালো ডিমান্ড এবং ভালো দাম। আপনি প্রথমে এখানে কত টাকা খরচ করেছিলেন? ওইখানে প্রায় 70,000 টাকা টোটালি খরচ হয়েছে। 70,000 টাকা খরচ করেছিলেন। আচ্ছা ভাই, আপনার এখানে ক্যাপসিকামে যে 3 ধরনের কালার আছে, এখানে কি কালার ভেদে কি কোনো পার্থক্য আছে? লাল, হলুদ বা সবুজ কোন কোন দামে বিক্রি করেন? হ্যাঁ, কালার ভেদে পার্থক্য আছে। সবুজ যে কালার ওইটা আমি 150 টাকা কেজি বিক্রি করছি আচ্ছা, আমাদের স্থানীয় বাজারে। আর লাল হলুদটা সবেমাত্র শুরু হয়েছে, তো এখনো বিক্রি করি নাই, তবে আশা করা যায় 350 বা 400, এর নিচে আসবে না বাজার, এর বেশি থাকবে। আচ্ছা, কতদিন পর পর আপনি এই ক্যাপসিকামগুলো বাজারে দিচ্ছেন? 2 বার ওই ক্যাপসিকামগুলি বাজারে দিছি। সবুজটা, লালটা এখনো দেই নাই, হলুদটা মানে সবুজটার চাহিদা বেশি না, চাহিদা বেশি না, ওইটা মানে আমি প্রথম অবস্থায় তো ওই সবুজটা উঠে ফেললে পরবর্তী যে ফসলগুলি হবে, ক্যাপসিকামগুলি হবে, ওইটা অনেক সুস্থ সবল হবে আর কি। প্রথমটা যদি রাখি পরবর্তীগুলি ভালো হবে না, সেই জন্যই মানে উঠিয়ে বিক্রি করা। না হয় আমি বিক্রি করতাম না, যেহেতু আমি কালার লাগাইছি কালারেই করতাম, সেই জন্য সবুজ অবস্থায় বিক্রি করছিলাম আর কি। ভাই, আপনি তো একটা লক্ষ্যমাত্রা নিয়ে আপনার এই চাষাবাদটা শুরু করেছিলেন। আপনার এখান থেকে কি পরিমাণ ক্যাপসিকাম উৎপন্ন হতে পারে? 1140টা চারা লাগাইছি, তো এর মধ্যে 3টা চারা মিস হয়েছে, বাকি চারাগুলি আছে। যদি 1000 চারাও থাকে, প্রতি গাছে 2 কেজিও যদি আসে, আমার 2 টন মানে 2000 কেজি হবে। আর বাজার দর কিন্তু হলুদ লাল কখনো 250 টাকার নিচে বিক্রি হয় না। আর অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু 350 থেকে 450 এর মধ্যেই থাকে। ওই রকম যদি থাকে, আর যদি 1500 কেজিও হয়, তারপরেও তো মোটামুটি অনেকগুলি টাকাই হবে। যেহেতু এটা প্রায় 6 মাসের ফসল, বছরে 2 বারের বেশি কিন্তু করা যায় না। লাভটা যেরকম দেখতেছেন, সময়টাও কিন্তু আমার দেখবেন। ভাই, আমি আপনার কথা শুনে বুঝতে পারছি যে এর মানে আপনি আপনার লক্ষ্য মাত্রায় পৌঁছতে পারবেন। তো আপনি তো বললেন যে প্রথমে 70,000 টাকা খরচ করেছেন, এর মানে আমি ধরে নিলাম আপনি 1 লাখ টাকাই খরচ করেছেন। জি জি, সামনে তো আরো খরচ, হারভেস্টের পরেও আরো খরচ আছে। জি, সব মিলে হয়তো 1 লাখ টাকার মধ্যেই আমার সব খরচ হয়ে যাবে। কত টাকা বিক্রি করবেন? ওইটা যদি মানে বাংলাদেশের অতীতের বাজার অনুযায়ী যদি আমি ধরি, সর্বনিম্ন রেট যেটা 220 টাকাও যদি হয়, তারপরেও আমার মিনিমাম 5 লক্ষ টাকা আসবে। আচ্ছা,
আপনার এই চাষাবাদ থেকে তো একটা লাভ আছেই, আপনার এখানে লাভ লস কেমন হচ্ছে? এই পলিনেট হাউসে কোনো লস নাই, লস নাই, লস শুধু লাভই বাজার হচ্ছে। ব্যবস্থা, যদি ফসলের দামটা যদি ভালো না হয় তাইলেই লস। এছাড়া পলিনেট হাউসে কখনো কোনো ফসল লস হয় না, নষ্ট হয় না। ভাইয়া, বাংলাদেশের কৃষি নিয়ে আপনার পরিকল্পনা কি? বলার অনেক কিছুই আছে, কিন্তু বলতে তো পারতেছি না, তবে সংক্ষিপ্ত আকারে বলি। যেমন শিক্ষিত বেকার যারা আছে ওদেরকে কৃষি সরঞ্জাম যা আছে সহজলভ্য করুক, পর্যাপ্ত পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করুক, বাজার ব্যবস্থাপনার দিকে সরকার একটা নজর যদি দেয় তাহলে আমাদের অনেকটা বেঁচে যায়। কারণ আমরা বাজারে কিন্তু অনেক টগি, সাধারণ ভোক্তার চাইতে আমরা অর্ধেক দাম পাই। ওইটা একটু মনিটরিং করা দরকার। কৃষি সরঞ্জাম, সার, কীটনাশক ওইগুলি একটু সরকার মনিটরিং করা দরকার। তারপর হলো যে বিদ্যুৎ বিল, যেমন আমার এই পলিনেট হাউসে বিদ্যুৎ বিল সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ বিল যেটা ওইটা দিয়ে রাখছে 12 টাকা প্রায় ইউনিট। আচ্ছা, আর কৃষি এমনি সেচের ইউনিট 3 টাকা, ওইটা আমাকে দেয় নাই, কিন্তু ওইটা কৃষকের জন্য দেওয়া উচিত এবং ওইটা করা উচিত। না হয়তো আমরা লাভবান হইতে পারবো না। আমরা যদি লস করি তাইলে তো একেবারে শেষ হয়ে যাবে বাংলাদেশ, তখন তো বাইরে থেকে সব কিছু আনতে হবে। সরকার এটা এখনই করা উচিত। আমরা কৃষকের সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই, সরকার আমাদের কৃষি ব্যবস্থাপনা মনিটরিং করুক এবং কৃষি সরঞ্জাম সহজলভ্য করুক। ভাই, আপনার সাথে আজ সারাদিন কথা বলে খুবই ভালো লাগলো। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। আজ সারাদিন আমরা ঘুরে দেখলাম একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তার পলিনেট হাউসের চাষাবাদ। এখানে তিনি নিরাপদ শাকসবজি উৎপাদন করেন। আমাদের দেশের শিক্ষিত ছেলেমেয়েরা যদি কৃষিতে অংশগ্রহণ করে তাহলে আমাদের দেশের কৃষির চিত্র পাল্টে যাবে। বিষযুক্ত শাকসবজির পরিবর্তে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করতে পারবো। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি হুমায়া জাহান ছোঁয়া, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন RTVর পর্দায় এই নম্বরে 018781840777। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।